দেখো আজকে আমরা ক্লাস করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, ঠিক আছে? তো সবার প্রথমে আগে তুমি এই জিনিসটার মানে বোঝো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে একটা দ্বিঘাত সমীকরণ হবে যেখানে চলরাশি আমাদের কি হবে, একচল বিশিষ্ট। এবার চলরাশি বলতে আমরা কি বুঝি? দেখো, যদি এখানে আমি কোনো ডিজিট লিখি 5, 7 বা 9, এখন দেখো তুমি এদের মানের দেখো কোনো কি চেঞ্জ আছে? 5 এর ভ্যালু কি কোনো সময় তোমার চেঞ্জ হতে পারে? 5 এর ভ্যালু তো 5ই হয়, 7 এর ভ্যালু 7ই হয়, 9 এর ভ্যালু 9ই হয়। কিন্তু সাধারণত আমরা যে কোনো সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা সমীকরণে ব্যবহার করে থাকি, এক্স ওয়াই জেড কে। তো এখন দেখো কোন সমীকরণে এক্স এর ভ্যালু, যদি আমি এখানে দুটো সমীকরণ আলাদা আলাদা লিখি, তাহলে একটা সমীকরণে এক্স এর ভ্যালু যা আসবে, আর একটা সমীকরণে কিন্তু এক্স এর ভ্যালু অন্য কিছু আসবে। তো এক্স এর ভ্যালু আমাদের কি হচ্ছে, কোনো সময় ফিক্সড না। আমাদের এক্স এর এখানে ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে। তো দেখো, এক্স থাক বা ওয়াই থাক বা জেড থাক, এদের মান আমরা কি দেখতে পাচ্ছি যে সমীকরণ অনুযায়ী চেঞ্জ হবে। কিন্তু এখানে তুমি দেখো যে ডিজিট গুলো আমরা নিয়েছি, এদের ভ্যালু কিন্তু সমীকরণ অনুযায়ী চেঞ্জ হবে না। এদের ভ্যালু যেটা আছে আমাদের সেটা হবে। 6 এর ভ্যালু আমরা যেটা জানি সেটা সব সময় সেটাই হবে। কিন্তু এক্স এর ভ্যালু যদি আমরা দেখি, কোন সমীকরণে যদি আমরা ওয়াই এর ভ্যালু দেখি, তো এরা কি হবে, সমীকরণ অনুযায়ী চেঞ্জ হতে থাকবে। তো সমীকরণ অনুযায়ী যখন চেঞ্জ হচ্ছে, তার মানে কি এদের মান ফিক্সড না। যখন ফিক্সড না, ওই কারণে এদেরকে বলা হয় চলরাশি। চলরাশি মানে চলতে থাকে, এদের মান যে কোনো কিছু হতে পারে সমীকরণে। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, -10 হতে পারে। তো এদের মান যেহেতু আমাদের ফিক্সড না, চলতে থাকে, ওই জন্য এদেরকে আমাদের বলা হয় চলরাশি। বুঝে গেল চলরাশি কি জিনিস? এবার দেখো, তোমার এখানে লেখা আছে একচল বিশিষ্ট। এবার একচল বিশিষ্ট মানে বলতে আমাদের কি বোঝায়? এখন দেখো, এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, জেড একটা চলরাশি, কিন্তু আমাদের বলেছে একচল বিশিষ্ট। তার মানে কি হবে, হয় আমাদের এক্স থাকবে, নতুবা ওয়াই থাকবে, নতুবা জেড থাকবে। একটা সমীকরণে এদের মধ্যে যে কোনো একটা থাকবে। যদি আমি এখানে সমীকরণ লিখি যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের 10, তাহলে এখানে চলরাশি আমাদের কটা আসলো? দুটো চলরাশি আসলো, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। এরকম হলে হবে না, আমার কি হতে হবে, যে একটা সমীকরণে আমাদের একটাই চলরাশি থাকতে হবে। এরকম থাকতে পারে আমাদের। তাহলে এখানে দেখো চলরাশি x, x পাওয়ার আলাদা, কিন্তু দুই জায়গাতেই আমার কি আছে, x। মানে সমীকরণে আমি x ছাড়া অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি এরকম লিখতে পারি 5z প্লাস 0, বা আমি লিখতে পারি y স্কোয়ার প্লাস 3y ইজ ইকুয়াল টু 7। তাহলে এখানে y চলরাশি তোমার কি হবে, যে কোনো একটা থাকতে হবে। যদি x থাকে তো x, y থাকে তো y, তখন সেই সমীকরণটাকে আমরা কি বলবো, একচল বিশিষ্ট। তাহলে একচল বিশিষ্ট মানেটা বোঝা গেল। এবার আমরা দেখবো যে দ্বিঘাত সমীকরণ। এখন দেখো, কোন সমীকরণে যেটা সেই চলরাশির সর্বোচ্চ ঘাত হবে, সেই হিসাবে তার নামকরণ করা হবে। এখন দেখো, যদি আমি লিখি যে 5x প্লাস 7 ইজ ইকুয়াল টু 10, তো এখানে তুমি সবসময় মাথায় রাখবা যে যখন কোনো চলরাশি আসে, তো তার মাথায় যখন কোনো কিছু নেই, মাথায় বলতে কি পাওয়ারে, এই যে উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, পাওয়ার। তাহলে যখন এর পাওয়ারে কিছু নেই মানে কি এক আছে, তাহলে এককে তো আমরা সাধারণত লিখি না। কিন্তু যখন এটার আমার মাথায় 2 আসবে, তার মানে কি পাওয়ারে আমাদের হলো কত, 2। তো যখন কোন চলরাশির পাওয়ারে আমাদের 2 থাকবে, তখন সেটাকে আমরা বাংলায় কি বলবো, দ্বিঘাত। তাহলে একটা আমাদের চলরাশি হতে হবে, যদি আমি এরকম সমীকরণ একটা লিখি, তাহলে একটা সমীকরণ 5x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 10, তাহলে এটা একটা আমাদের কি হচ্ছে, সমীকরণ হচ্ছে, যেখানে চলরাশি আমাদের কি আছে, একটাই আছে, আর চলরাশির সর্বোচ্চ ঘাত আমাদের কত আছে, 2 আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন দেখো, এই যে আমার সমীকরণটা আছে 5x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 10, তাহলে এখানে দেখো x এর এক জায়গায় x এর পাওয়ারে 1 আছে, এক জায়গায় আছে 2। তো যে কারণে আমি নাম দিচ্ছি কি, এটাকে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন দেখো, যে আমি যদি শুধু এটা লিখতাম 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু 10, তাহলে এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ বলতে পারতাম?
তো এই সব বিষয়গুলো নিয়ে এবার আমরা যাচাই করব। আমরা এই পর্যন্ত কি বুঝলাম, যে এক চল বিশিষ্ট মানে একটা সমীকরণে শুধুমাত্র একটাই চলরাশি থাকবে, আর সেই চলরাশির সর্বোচ্চ ঘাত আমাদের 2 হতে হবে, বা পাওয়ার সর্বোচ্চ 2 থাকতে হবে। তাহলে আমরা তাকে কি বলতে পারবো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখো, যদি সমীকরণটা আমাদের যে এটা লিখলাম আমরা 5x² + 2x + 10, আমি যদি এর আগে একটা x³ দিয়ে দিই, বসিয়ে দিই, তাহলে কি এটা আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকলো? দেখো, একচল বিশিষ্ট তো থাকলো, কিন্তু x এর সর্বোচ্চ ঘাত এখানে কত হলো, 3। তো যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে একে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। ঠিক আছে, যদি আমাদের এইটুকু থাকতো 2x = 10, তবুও আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত হতো না। যদি এইটুকু থাকতো, তাহলে x এর সর্বোচ্চ ঘাত 2 হওয়ার জন্য দ্বিঘাত সমীকরণ হতো। আবার যদি x এর কিউব দিয়ে দিই, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতো না। বোঝা গেল? এবার দেখো, আমরা কি কন্ডিশনে একটা সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলবো, সেটাতে আমরা আসি এবার। ঠিক আছে, মনে রাখবা যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ সমীকরণ আছে। কি আছে সেটা, ax² + bx + c = 0। এটা হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ। যদি কোনো সমীকরণ এই সমীকরণটাকে মেনে চলে, তখন তাকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন দেখো, এই যে সমীকরণটা আমরা লিখলাম, সাধারণ সমীকরণটা, এটা একটা কন্ডিশনেই তোমার কি হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। এখন দেখো, আমি যদি এক্সাম্পল হিসাবে লিখি এখানে 5x² + 6x + 7 = 0, তাহলে এটা আমাদের কি হচ্ছে, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে এখন দেখো, এই যে x² এর সঙ্গে একজন আছে, x এর সঙ্গে একজন আছে, আর একজন একাই বসে আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের কি, এখন দেখো x² এর সঙ্গে কে বসে আছে, এ, তাহলে x² এর সঙ্গে আছে, ওই জন্য সঙ্গে যে থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় সহগ। তাহলে x² এর সহগ আমাদের কত হচ্ছে, a। একই রকম ভাবে b আমাদের কি হচ্ছে, x এর সহগ, আর c দেখো একা বসে আছে, ওই জন্য একে বলা হয় ধ্রুবক পদ। তাহলে a b c, a হচ্ছে x² এর সঙ্গে আছে, ওই জন্য ও x² এর সহগ, b হচ্ছে আমাদের x এর সহগ, আর c হচ্ছে আমাদের ধ্রুবক পদ। আর a b c সব সময় তোমার কি হবে, সব সময় হবে তোমার বাস্তব সংখ্যা, সব সময় হবে বাস্তব সংখ্যা। তাহলে এই জিনিসগুলো যদি আমাদের থাকে একটা সমীকরণে, তাহলে সে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমি তোমার যদি প্রশ্ন করি যে তুমি একটা কন্ডিশনের কথা বলো, যে কন্ডিশনে আমাদের এখানে কি এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর থাকবে না, মানে এই যে আমরা লিখলাম না ax² + bx + c = 0, এটা তো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তুমি এমন কিছু একটা বলো যেটাতে a আর দ্বিঘাত সমীকরণ থাকে না। এখন দেখো, যদি আমরা এখানে c এর ভ্যালু 0 নেই, তাহলে সমীকরণটা আমাদের কি দাঁড়াচ্ছে, ax² + bx + 0 = 0। তাহলে এটা কি আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকছে? অবশ্যই থাকছে। একটাই চলরাশি আছে, সর্বোচ্চ ঘাত কত আছে, 2, অবশ্যই হবে। তাহলে c যদি 0 হয়, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। এখন যদি b কে আমরা 0 করি, তাহলে দেখো কি হচ্ছে, ax² + 0 * x + c = 0। এখানেও দেখো কি আছে আমাদের, b এর ভ্যালু তো আমাদের 0, তো এই পোরশনটা কি করতে পারি, আমরা 0 লিখতেই পারি এই পোরশনটা, তাই না? 0 + c = 0, তো আলটিমেটলি দাঁড়াচ্ছে কি ax² + c = 0। তো তবুও এই ক্ষেত্রে আমরা কি এটাকে এই ফর্মে লিখতেই পারি, তাহলে এটাও আমাদের কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকছে। কিন্তু এখন যদি আমরা এর ভ্যালু 0 নেই, তাহলে দেখো সমীকরণটা কি হয়ে যাচ্ছে, 0 * x² + bx + c = 0। এখন দেখো, এই যে পোরশনটা x² এর পোরশনটা, এটা তো টোটালি 0 হয়ে যাচ্ছে। যেহেতু টোটাল 0 হয়ে যাচ্ছে, তাহলে তো x এর সর্বোচ্চ ঘাত আমাদের 0 থাকছে না। সেই ক্ষেত্রে আমাদের এটা কি হবে না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তো একটাই কন্ডিশন, যে এই যে ax² + bx + c = 0, এখানে a b আর c তিনজনকে কি হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে, এবং অবশ্যই a ≠ 0 হতে হবে। যদি a 0 হয়, x² আমাদের থাকছে না, তাহলে দ্বিঘাত সমীকরণ সে কিভাবে হয়? তাহলে কন্ডিশন আমাদের কি, a b c কে বাস্তব সংখ্যা হতে হবে, a ≠ 0 হতে হবে। মাইনাস এ হতে পারে, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু 0 হওয়া যাবে না, তবেই হবে সে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন যদি আমি সংজ্ঞা হিসেবে বলতে চাই,
তাহলে কি বলতে পারি, যে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণকে মেনে চলে, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু 0, সেই সমস্ত সমীকরণকে আমরা কি বলতে পারি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার তুমি দেখো এখানে আমাদের যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাই না, দ্বিঘাত সমীকরণ, এক্স এর সর্বোচ্চ ঘাত আমাদের কত আছে, এক্স ওয়াই বা জেড, তোমার যে কোনো কিছুই হতে পারে, এক্স হতে হবে তার কোনো গ্যারান্টি নেই। এখন দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তো এক্স এর এখানে আমাদের সর্বোচ্চ ঘাত কত আছে, 2 আছে। এবার দেখো যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি আমরা এক্স এর কিছু না কিছু একটা ভ্যালু পাবো। যদি এর কোনো একটা সমীকরণ আমি লিখি যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা তো আমরা মিডল টার্ম করতে পারি। এবার মিডল টার্ম করলে আমাদের কি হবে, x এর ভ্যালু আসবে। এবার দেখো তুমি সবসময় মনে রাখবা যে কোনো সমীকরণের ক্ষেত্রে, যে কোনো সমীকরণের ক্ষেত্রে কোনো চলরাশির সর্বোচ্চ ঘাত যেটা থাকে সেই চলরাশির ঠিক ততগুলোই তুমি মান বার করতে পারবা। যেরকম দেখো যদি আমি সিম্পল এখানে লিখি 2x ইজ ইকুয়াল টু 10, এখানে x এর সর্বোচ্চ ঘাত তোমার কত আছে, কিছু নেই, মানে 1 আছে, তো x সমান সমান তুমি কি লিখতে পারো, 10/2 5, তাহলে x এর মান আমাদের কত আসলো, একটা, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত কত ছিল, 1। এই সমীকরণে দেখো x এর সর্বোচ্চ ঘাত তোমার কত আছে, 2 আছে, তাহলে এখানে x এর ভ্যালু তোমার কটা বার হবে, দুটো বার হবে। আর এটাকেই আমাদের অঙ্কের ভাষায় কি বলা হয়, বীজ, যেটা আমরা x এর ভ্যালু বার করছি বা y থাকলে y এর ভ্যালু বার করব, সেটাকে আমরা বাংলায় কি বলবো, বীজ। তাহলে আমরা এই সমীকরণটাকে যদি আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করে মান বার করতে চাই, তাহলে আমরা যেটা পাবো তাদেরকে বলা হবে যে x এর বীজ, মানে আমাদের যেহেতু দুটো মান বার হবে ওই জন্য আমরা বলবো বীজদ্বয়। এখন দেখো এই যে আমরা x এর ভ্যালু বার করব বা x এর বীজ যেগুলো আমরা বার করব, এই জিনিসটা আবার তোমার একটা জিনিসের উপরে ডিপেন্ড করে নির্ভর করবে যে মানগুলো আমাদের কেমন হবে। যে এই যে আমরা মান দুটো বার করব, এক্স এর ভ্যালু আমাদের যেরকম ইচ্ছা সেরকম হতে পারে, তাই না, কোন সময় একটা মান হয়তো পজিটিভে আসলো, একটা মান নেগেটিভে আসলো, দুটো মানই পজিটিভে আসলো, দুটো মানই আমাদের নেগেটিভে আসলো, আবার কি হলো কখনো কখনো দুটো মানই তোমাদের কি আসলো, সেম আসলো। তাহলে এই যে বীজদ্বয় আমরা পাচ্ছি, এদের প্রকৃতি নির্ণয় করার জন্য আবার একটা কাজ আমাদের করা লাগবে, ঠিক আছে, একটা জিনিসের উপরে ডিপেন্ড করবে যে এই বীজদ্বয়ের প্রকৃতি কিরকম হবে। মানে আমাদের কি হচ্ছে দেখো, এইগুলো 2 3 +2 +3 -2 -3, এই যে মানগুলো পাচ্ছি এরা প্রত্যেকে কি বাস্তব সংখ্যা। আবার কি হচ্ছে, কখনো সমান হচ্ছে এরা, কখনো অসমান হচ্ছে, আবার কখনো কখনো আমরা দেখবো এর কোনো বাস্তব মানই আমরা পাবো না, ঠিক আছে। তো এই যে এক্স, আমাদের যে এক্স এর ভ্যালু বার হচ্ছে, যে বীজদ্বয় বার হচ্ছে, সেইটা প্রকৃতি কিরকম হবে সেটা আমাদের নির্ভর করবে কার উপর, বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটার উপর আমাদের নির্ভর করবে যে এক্স এর যে বীজদ্বয় হবে সেই বীজদ্বয় কেমন হবে, বুঝে গেল। এর উপরে ডিপেন্ড করে আমাদের নির্ভর করবে যে এই বীজদ্বয় যে দুটো আমরা পাবো এক্স এর, সেই দুটো কেমন হবে। ওই কারণে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে নাম দেওয়া হয়েছে নিরূপক। নিরূপক, তাহলে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের নিরূপক কাকে বলা হয়, b স্কয়ার মাইনাস 4ac কে। এটা তোমার ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে যে এই সমীকরণের নিরূপক কে, তাহলে b স্কয়ার মাইনাস 4ac, আর একে ইংলিশে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট, ঠিক আছে। এবার দেখো এই b স্কয়ার মাইনাস 4ac এর মান কিরকম হলে আমাদের এই বীজদ্বয়ের প্রকৃতি কিরকম হবে, এই জিনিসটা এবার আমরা দেখবো, ঠিক আছে। তাহলে এটুকু মুছে দিই। এখন দেখো নিরূপকের উপরে আমাদের কিভাবে নির্ভরশীল হয় বীজদ্বয়ের প্রকৃতি। দেখো এই যে সমীকরণটা আমরা লিখলাম ax² + bx + c = 0, যত দ্বিঘাত সমীকরণ আছে সবাই কি হবে, এই সমীকরণটাকে আমাদের ফলো করবে। যেরকম যদি এখন আমি एग्जांपल হিসেবে লিখি 5x² + 7x + 3 = 0 সাপোজ করো, তাহলে দেখো এখানে আমাদের এই সমীকরণটাতে যদি এই সমীকরণটাকে আমরা এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে a এর ভ্যালু আমরা কত পাচ্ছি 5, b এর ভ্যালু আমরা কত পাচ্ছি 7, c এর ভ্যালু কত পাচ্ছি আমরা 3। এবার এই যে a b c তিনজনের মান তো আমি এখানে বসাতে পারবো, যদি বসাই তাহলে নিশ্চয়ই একটা এর মান আসবে।
সেই মানগুলোর উপরে আমাদের ডিপেন্ড করবে বীজদ্বয়ের প্রকৃতি কিরকম হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু যদি আমাদের জিরো আসে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু যদি আমাদের জিরো আসে, তাহলে মনে রাখবা যে বীজদ্বয় দুটো আমরা পাবো, যে বীজদ্বয় পাবো তাদের প্রকৃতি কিরকম হবে, বাস্তব ও সমান। মানে বীজদ্বয় দুটোই সমান হবে। যদি এক্স এর ভ্যালু আমাদের একটা মান 3 আসে, তাহলে আর একটা মান আমাদের কত আসবে, 3ই আসবে, দুটোই সমান হবে। এবার যদি বি স্কোয়ার মাইনাস ফোর এস এর মান আমাদের 0 থেকে বড় আসে, তবে বীজদ্বয় বাস্তব হবে, কিন্তু বীজদ্বয় কি হবে, অসমান হবে, দুটো পরস্পর সমান হবে না। মানে একটা ভ্যালু যদি আমাদের 2 আসে, হয়তো আর একটা ভ্যালু আমাদের কত আসবে, 3 আসবে, এরকম। ঠিক আছে। আর যদি তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এস এর ভ্যালু আমাদের 0 থেকে ছোট আসে, সেই ক্ষেত্রে তুমি কোনো বাস্তব বীজই পাবা না, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখানে আমরা বি এর ভ্যালু বসাবো, এখানে এর ভ্যালু সি এর ভ্যালু ক্যালকুলেশন করব। যদি 0 আসে বাস্তব হবে বীজদ্বয় এবং সমান হবে। যদি 0 থেকে বড় হয়, মানে 1 হলো, 2 হলো, 10 হলো, 50 হলো, সেই ক্ষেত্রে আমাদের বাস্তব বীজ হবে, কিন্তু বীজদ্বয় অসমান হবে। কিন্তু যদি 0 থেকে ছোট হয়ে যায়, 0 থেকে ছোট বলতে তাহলে আমাদের কি হবে, নেগেটিভ, -2, -5, -50, সেই ক্ষেত্রে আমরা কোনো বাস্তব বীজ আমরা পাবোই না। ঠিক আছে, আমরা এক্সাম্পলের মাধ্যমে সবকিছু দেখবো ধীরে ধীরে। এখন দেখো আমরা একটা ইকুয়েশন নিই, যে ধরো একটা ইকুয়েশন এরকম দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, সাপোজ ধরো এটা একটা আমাদের সমীকরণ। আমি বললাম যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ আছে কিনা তুমি নির্ণয় করো, বা আসলে এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কিরূপ হবে। তাহলে আগে তোমার কাজ কি হবে, যে এ বি এবং সি এর ভ্যালু আমাদের লিখে নেওয়া। তাহলে এখানে আমাদের এর ভ্যালু কত হবে, দেখো এক্স স্কোয়ারের সঙ্গে কিচ্ছু নেই, কিছু না থাকা মানে তার সঙ্গে কত আছে, 1, তাহলে এর ভ্যালু 1। এবার দেখো আর একটা জিনিস আমি বলিনি, যে এখানে দেখো তোমার সবগুলো সাইন কি আছে, পজিটিভ সাইন আছে, কিন্তু সমীকরণ আমরা যেটা নিলাম এখানে কি আছে, নেগেটিভ। তাহলে এই সমীকরণ কি এই সমীকরণ ফলো করছে, এটাও একটা প্রশ্ন। তো দেখো অবশ্যই করছে। কিভাবে, এই যে সহগগুলো দেখছো এখানে, এই সহগগুলো সবসময় কি হয়, সাইন সমেত ওরা চলে। যেরকম এই সমীকরণটাকে যদি আমরা লিখি, এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখানে এখানে কিছু নেই, মানে কি ছিল, এক ছিল, তাহলে এটাই আমাদের সেই কি এ, আর মাইনাস ছয়টা কি হয়ে যাবে আমাদের বি, আর সি হয়ে যাবে কত, ফোর। তাহলে এর ভ্যালু 1, বির ভ্যালু আমাদের -4, আর সির ভ্যালু হচ্ছে আমাদের, সরি, বির ভ্যালু হচ্ছে আমাদের -6, আর সির ভ্যালু হচ্ছে 4। তাহলে বোঝা গেল এখানে যদি নেগেটিভ থাকে তাহলে সেটা কার হবে, ওর যে সহগ আছে সেই সাইনটা হবে সহগের। এখানে যদি আমাদের -4 থাকতো, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতাম, এইভাবে প্লাস দিয়ে ব্র্যাকেটে -4, তাহলে সির ভ্যালু কত হয়ে যেত, -4। ক্লিয়ার। এবার দেখো আমাদের এ বি সি এর মান আছে, আমরা এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি তে বসাবো। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তে এখন যদি আমরা বসাই, বির ভ্যালু হচ্ছে আমাদের -6, তার স্কোয়ার, -4 ইন্টু এর ভ্যালু 1, সির ভ্যালু 4। তাহলে -6 এর স্কোয়ার আমাদের কত, 36, মাইনাস এটা কত হচ্ছে, 4 4 16। তাহলে মাইনাস যদি করি আমরা পাচ্ছি কত, 20। তাহলে কোনটা হলো আমাদের, বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু গ্রেটার দেন জিরো, জিরোর থেকে বড়। আর যখন জিরোর থেকে বড় হবে বীজদ্বয়ের প্রকৃতি কিরকম হবে, বাস্তব এবং অসমান। আরো যদি আমরা ইকুয়েশন নেই, এখন একটা আমরা লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো হতে পারে। এবার দেখো এখানে এর ভ্যালু আমাদের কত হচ্ছে 1, বির ভ্যালু -4, সির ভ্যালু 4 প্লাস 4। এখন যদি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এক্স এর ভ্যালু বার করি, তাহলে আমাদের কত হচ্ছে, বি স্কোয়ার, বির ভ্যালু -4, স্কোয়ার করলে কত হচ্ছে 16, মাইনাস 4 ইন্টু এর ভ্যালু 1, 4 একে 4, সির ভ্যালু 4, 4 4 16, তাহলে 16 মাইনাস 16, বি স্কোয়ার মাইনাস ফোর এর ভ্যালু আমাদের কত আসলো, 0। তার মানে কি এই সমীকরণ থেকে আমরা যে দুটো বীজের মান পাবো তারা কি হবে, পরস্পরের সঙ্গে সমান হবে। এখন যদি আমরা দেখি, এটা তুমি ভালো করে খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা লাগাতে পারি আমরা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর ফর্মুলা এটা। তাহলে এখান থেকে দেখো আমাদের যে দুটো
সমীকরণ বার হবে। এখন দেখো x মাইনাস টু তার হোল স্কয়ার আমরা কি আকারে লিখতে পারি, x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে একটা হবে আমাদের x মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, আর একটা x মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকেও x এর ভ্যালু 2 বার হচ্ছে, এখান থেকেও x এর ভ্যালু 2 বার হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, x এর যে বীজদ্বয় দুটো বার হবে আমাদের দুটো পরস্পর সমান বার হবে। তো এইভাবে তোমার পরীক্ষায় যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিতে পারে, দিয়ে তোমার নিচে লিখে দিতে পারে যে এই যে সমীকরণটার বীজদ্বয়ের প্রকৃতি কি রূপ হবে, বাস্তব সমান। যাই হোক, তুমি এই তিনটার ভ্যালু বার করে বলে দিতে পারো ডাইরেক্ট যে বীজদ্বয়ের প্রকৃতি কি রূপ হবে। ঠিক আছে, এখন দেখো যে আমরা কিছুক্ষণ আগে প্রথমে একটা জিনিস দেখাচ্ছিলাম যে তোমার এখানে যদি 5x² ইজ ইকুয়াল টু, সাপোজ মনে করো 10 আছে, তুমি এই ক্ষেত্রে কি করতে পারছো না, মিডল টার্ম করতে পারছো না, কিন্তু x এর এখানে ম্যাক্সিমাম ঘাত আমার কত আছে, 2 আছে। প্রথম তো এই কথা যে তুমি কি এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারছো কিনা। তুমি এখানে দেখছো কি একটা আমাদের চলরাশি আছে, x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, এছাড়া তুমি আর কিছু দেখতে পাচ্ছ না। এখন যদি এই সমীকরণটাকে আমরা সাজিয়ে লেখার চেষ্টা করি, 5x² মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, কিন্তু এখানে x এর কোনো ফাংশন নেই। তো আমরা কি লিখতে পারি, 5x² মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। দেখো, 0 সঙ্গে যদি x কে আমরা গুণ করি তাহলে এই টোটাল পোরশনটাই তো আমাদের থাকে না, তাহলে সেই এই ইকুয়েশনটাই থাকে। কিন্তু আমরা যদি এখন তুলনা করি তাহলে এর ভ্যালু এখানে 5 হয়, বি এর ভ্যালু 0 হয়, সি এর ভ্যালু -10 হয়। তো এই সমীকরণটাকে আমরা কি বলতে পারি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তাহলে এটা আমাদের একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা, তাহলে কি হবে, আমাদের নিশ্চয়ই এখানে এক্স এর ভ্যালু কি দুটো বার হবে। তো তুমি যদি অঙ্ক করো ভুলবশত কোনো সময় তুমি এরকম করতে পারো যে x² ইজ ইকুয়াল টু 10/5, 5 দিয়ে তুমি 10 কে কাটলে কত হলো, 2। এখানে তুমি 20 নিয়ে নাও, তাহলে তোমার আরো সুবিধা হবে। এটা 20 নাও, তাহলে কাটলে তোমার কত হচ্ছে, 4। তো এই সাইডে x² আছে, তুমি ওই সাইডে রুট করে দিলে, তাহলে কত হচ্ছে, তোমার অ্যান্সার একটা। তো তোমার মনে হবে কি, আমার তো এখানে x এর ভ্যালু একটা বার হলো, তাই না। এবার দেখো তোমার ধারণাটা এখান থেকে ক্লিয়ার করো। প্রথমত, যখন এই দিক থেকে তোমার স্কোয়ার থাকবে, এই স্কোয়ার উঠে যে ওই পাশে রুট হওয়ার আগে এখানে আগে একটা কি হবে, প্লাস মাইনাস বসবে, অবশ্যই বসবে। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার হবে কত, +-2। হয় আমাদের x এর ভ্যালু হবে +2, নইলে আমাদের x এর ভ্যালু হবে -2। ঠিক আছে, তো তুমি এইভাবে যখনই দেখবা যে এই সাইডে আমাদের x² আছে, x বা y থাকতে পারে, z থাকতে পারে, তার সর্বোচ্চ ঘাত যত থাকবে ঠিক তার ভ্যালু ততগুলোই বার হবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের মোটামুটি যে আমাদের দ্বিঘাত সমীকরণ তার বীজদ্বয় কিরকম হবে, তার প্রকৃতি কিরকম হবে সেটাও গেল। এই ছাড়াও দেখো এখান থেকে আরো তোমার কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এখন তোমার দেখো পরীক্ষায় এরকম ডাইরেক্ট প্রশ্ন থাকতে পারে যে 5x² প্লাস 20x প্লাস 60 ইজ ইকুয়াল টু 0। সাপোজ ধরো এটা তোমার একটা সমীকরণ দেয়া আছে, তো ডাইরেক্ট তোমার এখান থেকে বলতে পারে যে এই যে সমীকরণের বীজদ্বয় তুমি বার করবা দুটো, সেই বীজদ্বয়ের সমষ্টি বার করো, তুমি বীজদ্বয়ের সমষ্টি বার করো বা বীজদ্বয়ের গুণফল বার করো। এরকম ডাইরেক্ট তোমার প্রশ্ন দিয়ে দিতে পারে যে এই যে সমীকরণটা তোমার আছে, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে, বীজদ্বয়ের গুণফল কত হবে। ঠিক আছে, এখন তোমার সেই ক্যালকুলেশন করে বীজদ্বয় বার করে তারপর যোগ করো, মানে টাইম লেগে যাবে। তার জন্য তোমার শর্ট কিছু নিয়ম মনে রাখতে হবে। সবসময় মনে রাখবা যে কোন দ্বিঘাত সমীকরণে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা তোমার কত হবে। যদি আমি ধরে নিই যে একটা বীজ আমি পাবো আলফা, আর একটা বীজ পাবো আমি বিটা, দুটো বীজ হচ্ছে আলাদা আলাদা, তো আমি একটাকে আলফা ধরছি, একটাকে বিটা ধরছি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা। এটা সব সময় তোমার কত হবে, -b/a। মানে কি, যদি বাংলায় লিখি আমরা -b মানে আমাদের কি হচ্ছে, x এর সহগ, a মানে আমাদের কি হচ্ছে, x² এর সহগ। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা -b/a, বা তুমি মনে রাখতে পারো -x এর সহগ বাই x² এর সহগ।
এবার যদি আমাদের বলে গুণফল কি হবে, তাহলে গুণফলের কি ক্ষেত্রে কি হবে, আলফা ইন্টু বিটা, বা এটাকে আমরা ডাইরেক্ট বলতে পারি আলফা বিটা। তো আলফা বিটা সমান সমান আমরা লিখতে পারি সি বাই এ। সি মানে আমাদের কি হচ্ছে, ধ্রুবক পদ, আর এ মানে আমাদের কি হচ্ছে, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে যদি আমাদের বলে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, যদি বলে বীজদ্বয়ের আমাদের গুণফল, তাহলে সি বাই এ। এছাড়াও তোমার এখনো দুটো প্রশ্ন এখান থেকে অনেক সময় জিজ্ঞাসা করে থাকে, সেটা কি আমাদের বীজদ্বয়ের অনন্যকের যোগফল বা বীজদ্বয়ের অনন্যকের গুণফল। ঠিক আছে, বীজদ্বয়ের অনন্যকের যোগফল বা বীজদ্বয়ের অনন্যকের গুণফল। এখন তুমি দেখো, যেহেতু তুমি এটা শিখে গেছো, তো এখান থেকেই তুমি অনন্যকের যোগফল বা গুণফল তুমি বার করতে পারো। কিভাবে বার করবে দেখো, আমি তোমার ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমি এই সমীকরণটার থেকে আমি আলফা বিটার যোগফল বার করি, তাহলে অ্যান্সার আমার কত আসবে সেটা তুমি আগে বার করো। দেখো, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ। তো এখানে এই সমীকরণে আমাদের এর ভ্যালু কত, 5, বি এর ভ্যালু কত আমাদের 20, সি এর ভ্যালু কত আমাদের 60। তুমি জাস্ট মান বসাও, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে এটা কত হবে, মাইনাস বি এর ভ্যালু আমাদের কত 20, সি এর ভ্যালু সরি এর ভ্যালু কত আমাদের 5, তাহলে কাটো কত হচ্ছে -4। তো এটা হবে তোমাদের কি বীজদ্বয়ের সমষ্টি। যদি গুণফল চাইতো তাহলে আমরা কি করতাম, সি বাই এ, সি এর ভ্যালু আমাদের কত 60, এর ভ্যালু আমাদের কত 5, যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে 12। তাহলে ইজি ভাবে আসছে না, যদি তুমি মনে রাখতে পারো এটা, তাহলে তোমার অঙ্ক তাড়াতাড়ি হবে। এখন দেখো, আমরা যেটা বলছিলাম যে অনন্যকের যোগফল বা অনন্যকের গুণফল, এই দুটোও তোমার অনেক সময় চাই। তো সেই ক্ষেত্রে দেখো কি করবা তুমি। এখন দেখো, অনন্যক বলতে কি সেটা আগে তোমার জানার দরকার। যে কোনো জিনিসের অনন্যক মানে কি, 1 বাই সেই সংখ্যা। এখন যদি বলে 2 এর অনন্যক কত, তাহলে 1 বাই 2। ঠিক হলো, 5 এর অনন্যক কত, 1 বাই 5, এর অনন্যক কত, 1 বাই a। তো আমাদের এখানে বীজদ্বয় আমরা কি কি ধরেছি, একটা আলফা একটা বিটা। তাহলে অনন্যক, প্রথম বীজের অনন্যক কত হবে, 1 বাই আলফা, আর দ্বিতীয় বীজের অনন্যক কত হবে, 1 বাই বিটা। একটা আলফা ছিল, একটা বিটা, আলফার অনন্যক 1 বাই আলফা, বিটার অনন্যক 1 বাই বিটা। এখন দেখো, আমাদের কি অনন্যকের যোগফল চাইছে, তাহলে এটা অনন্যক, তাহলে অনন্যকের যোগফল যদি করি, এখন যদি দেখো এই দুটোকে আমরা লসাগু করি, লসাগু করলে আমরা কি পাই, আলফা বিটা। তাহলে এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, বিটা পড়ে থাকে, আর এখানে বিটা বিটা কেটে যাচ্ছে, আলফা পড়ে থাকে। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি না, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এখন দেখো, তুমি এখানে আলফা প্লাস বিটার ভ্যালু জানো, এখানে আলফা বিটার ভ্যালু জানো, পুট করো এখানে। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত, মাইনাস বি বাই এ, আর আলফা বিটার ভ্যালু কত, সি বাই এ। এখন যদি এটা আমরা উল্টে দিই, তাহলে মাইনাস বি বাই এ ইন্টু এ বাই সি। তাহলে এ এ কেটে গেল, তাহলে এটা থাকে কত, মাইনাস বি বাই সি। এখন যদি তুমি কোনো সময় ফর্মুলা ভুলে যাও, তাহলে তুমি এইভাবে করতে পারো প্রসেস, ওই জন্য আমি তোমাকে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? এখন যদি তোমার অনন্যকের গুণফল চাই, ঠিক আছে, অনন্যকের যদি তোমার গুণফল চাই, তুমি ডাইরেক্ট মুখস্থ করতে পারো যে এমনি নরমাল তোমার বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, অনন্যক বললে তখন কি হবে, মাইনাস বি বাই সি। এর জায়গায় জাস্ট সি হয়ে যাচ্ছে, আর কিছুই না। এখন যদি আমাদের অনন্যকের গুণফল বলে বীজদ্বয়ের, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, সরি 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা। এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 1 বাই আলফা বিটা। আলফা বিটার ভ্যালু আমাদের কত, সি বাই এ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সি বাই এ। এটা যদি উল্টে দেয় তাহলে আমাদের কি হয়, এ বাই সি। তাহলে যদি আমাদের গুণফল বলে বীজদ্বয়ের, তাহলে সি বাই এ, অনন্যক বললে জাস্ট উল্টে দেবো, আর কিছুই না, এ বাই সি। বুঝে গেল? তাহলে এই চারটে ফর্মুলা থেকে তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, মাথায় রাখার চেষ্টা করবা, যাতে তুমি অনেক টাইম বাঁচিয়ে তাড়াতাড়ি অঙ্কটা করতে পারো। ঠিক আছে, তো এই রিলেটেড চলো আমরা আরো কিছু অঙ্ক করি। এছাড়া দেখো, যখন আমরা দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যখন আমরা সমাধান বার করব, যখন আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে মিডিল টার্ম করা লাগে, দ্বিঘাত সমীকরণ মানেই তো সেখানে আমাদের মিডিল টার্ম। তো এই মিডিল টার্মের আমি শর্টকাট ভিডিও পরের দিনকে দেবো। ঠিক আছে, আজকে এই রিলেটেড কিছু অঙ্ক করাই। মিডিল টার্ম তোমার এই যে আমরা বড় বড় ক্যালকুলেশন করে করার কোনো প্রয়োজনই নেই। দুটো তিনটে স্টেপ যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে মিডিল টার্ম তোমার কয়েক সেকেন্ডের ভিতরে মিডিল টার্ম তুমি কমপ্লিট করতে পারবা। ওটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে। আজকে আমরা এই রিলেটেড কয়েকটা প্রশ্ন করি, ঠিক আছে, যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম। দেখো, আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার
প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ আছে, এই সমীকরণের বীজ দুটি হচ্ছে আলফা ও বিটা। এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা তোমার বার করতে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার ভ্যালু। ঠিক হলো? এই সমীকরণের বীজদ্বয় আলফা যদি আলফা এবং বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার ভ্যালু তোমার বার করতে হবে। ফার্স্ট কন্ডিশন তোমাদের কি হবে? ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে, এই যে সমীকরণটা দেওয়া আছে, আগে আমাদের কি করতে হবে? এ বি আর সি, আমরা এই যে আলফা প্লাস বিটা, আলফা বিটা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ভ্যালু কিসের দ্বারা বার করলাম? সব এই এবিসির দ্বারা বার করলাম। তাহলে আগে আমাদের কাজ হবে এবিসির ভ্যালু বার করা। তো এই সমীকরণটা দেখে তুমি বলো যে এর ভ্যালু কত হতে পারে? এক্স স্কয়ারের আগে কিচ্ছু নেই, 1 আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। এবার তুমি দেখো বি এর ভ্যালু দেখো, বি এর আগে মানে এক্স এর আগে আমাদের কি আছে? পি, তাহলে বি এর ভ্যালু হচ্ছে আমাদের পি। আর সি এর ভ্যালু দেখো, আমাদের সি এর জায়গায় আমাদের কি আছে? কিউ। দেখো সি তো নিচে নিচেই থাকে, তাহলে এখানে আমাদের কি আছে? কিউ, তাহলে এটাই হবে আমাদের সি এর ভ্যালু। ঠিক হলো? এবার দেখো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটা বার করার জন্য আমাদের কার কার প্রয়োজন হয়? এক্ষুনি আমরা কি করলাম, বা যদি আমরা আবার করি, আলফা বিটা যদি লসাগু করি, তাহলে উপরেও আমাদের কি পড়ে থাকে? আলফা প্লাস বিটা, মানে বিটা আগে তারপর আলফা, আমরা ঘুরিয়ে লিখলাম একবারে আলফা প্লাস বিটা। তাহলে আমার প্রয়োজন কার কার? আলফা প্লাস বিটার ভ্যালুর আর আলফা বিটার ভ্যালু। এখন দেখো আগে আমরা তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু বার করি। আলফা প্লাস বিটা মানে আমরা ফর্মুলা কি দেখলাম? মাইনাস বি বাই এ। তাহলে বি এর ভ্যালু আমাদের কত? পি। এর ভ্যালু কত আমাদের? 1। তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে? মাইনাস পি। আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেলাম। এবার আলফা বিটার ভ্যালু দেখো, আলফা বিটা সমান আমরা কি লিখতে পারি? সি বাই এ। সি এর ভ্যালু আমাদের কত? কিউ। এর ভ্যালু আমাদের কত? 1। তাহলে আলফা বিটার ভ্যালু আমাদের কত হলো? কিউ। তাহলে এবার এখানে তুমি মান বসাও। আলফা প্লাস বিটার ভ্যালু আমাদের কত আসলো? মাইনাস পি। আর আলফা বিটার ভ্যালু কত আসলো? কিউ। তাহলে এটাই হলো আমাদের আনসার। ঠিক আছে? আর ডাইরেক্ট ফর্মুলা যখন এটা আমরা লিখেছিলাম যে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, মানে কি? বীজদ্বয়ের অনন্যকের যোগফল। বীজদ্বয় তো আমরা দেখতেই পাচ্ছি আলফা আর বিটা, আর এটা তো আমার আলফার অনন্যক, এটা তো আমার বিটার অনন্যক। তাহলে বীজদ্বয়ের অনন্যকের যোগফলের ফর্মুলা আমরা ডাইরেক্ট কি লিখেছিলাম? মাইনাস বি বাই সি। তাহলে বি এর ভ্যালু আমাদের দেখো কত আছে? বি এর ভ্যালু আছে পি, সি এর ভ্যালু আমাদের কত আছে? কিউ। তাহলে ডাইরেক্ট এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, যদি না মনে রাখতে তাহলে তুমি এই প্রসেস ফলো করো। ঠিক হলো? তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। চলো আমরা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখি। দেখো আমাদের দ্বিতীয় যে প্রশ্ন আছে, 6x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। 6x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বলেছে আমাদের এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি নির্ণয় করতে। সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি মানে আমাদের কি বার করতে হবে? আলফা প্লাস বিটার ভ্যালু। আলফা প্লাস বিটার আমরা ফর্মুলা কি জানি? এক্ষুনি দেখলাম, মাইনাস বি বাই এ। এর জন্য আমার কি করা লাগবে? আগে এ বি সি এর ভ্যালু, আমাদের বি আর এ আর বি এর ভ্যালু বার করলে হয়ে যাবে। যেহেতু সমষ্টি চাইছে আর সমষ্টিতে আমাদের বি আর এর ভ্যালুরই প্রয়োজন। তাহলে এ সমান সমান আমাদের কত হচ্ছে? 6, আর বি সমান সমান আমাদের কত হচ্ছে? -1। তুমি এখানে মান বসাও। মাইনাস বি এর ভ্যালু কত? -1, এর ভ্যালু কত? 6। মাইনাসে মাইনাসে আমাদের কি হয়ে যাচ্ছে? প্লাস 1/6। এটা আমাদের আনসার। তাহলে যদি তুমি প্রসেস জানো, অঙ্ক তোমার কাছে একদম ইজি। চলো আমরা দেখি আমাদের 3 নম্বর প্রশ্ন কি আছে। ঠিক আছে? দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন বলেছে 5x স্কয়ার প্লাস 13x, 5x স্কয়ার প্লাস 13x প্লাস k ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্য হলে k এর ভ্যালু বার করতে হবে আমাদের। একটি অপরটির অনন্য হলে k এর ভ্যালু আমাদের বার করতে হবে। দেখো আমরা কি ধরছিলাম? একটা বীজ আমাদের আলফা আর একটা বীজ আমরা কি ধরছিলাম? বিটা। এখন বলেছে একটা বীজ হবে আর একটা বীজের অনন্য। তাহলে যদি এটা আমি আলফা রাখি, তাহলে এই বিটাকে আমি বলতে পারি না 1 বাই আলফা। তাহলে কি হলো? একটা বীজ আর একটা বীজের অনন্য হলো। এবার দেখো বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? একটা আমাদের আলফা হলো, একটা আমাদের 1 বাই আলফা। তাহলে এটা কি? বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফলের আমাদের ফর্মুলা কি? সি বাই এ। এবার দেখো আমরা ডাইরেক্ট করি। ঠিক আছে? এখন দেখো আলফা আলফা আমাদের কেটে যায় তো, আলটিমেটলি কেটে যায়। তাহলে এই সাইডে আমাদের কি পড়ে থাকছে? 1।
এইদিকে দেখো সির ভ্যালু আমাদের কত, কে, এই যে এটাই তো আমাদের সি, কি কে এর ভ্যালু হচ্ছে আমাদের সি, বা সির ভ্যালু হচ্ছে আমাদের কে, আর বাই আমাদের কত এ, এর ভ্যালু এখানে আমাদের কত আছে, এ হচ্ছে 5, তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি 5, তাহলে কে সমান সমান যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে কত হয় আমাদের অ্যান্সার, কে এর ভ্যালু 5। তো এই ধরনের তোমার ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে, যদি তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে তাহলে তুমি ইজি নামাতে পারবে, আর যদি তোমার প্রবলেম থাকে তাহলে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো, অঙ্ক অবশ্যই ইজি, অঙ্ক এটা একটা কঠিন কোনো ব্যাপার না, যদি তোমার ঠিকঠাক ভিতরে কনসেপ্ট থাকে তাহলে সবই ইজি। তো এই রিলেটেড প্রশ্ন আমরা আরো করবো, প্লাস মিডল টার্মটা শেখাবো কিভাবে তুমি শর্ট ভাবে করতে পারো। আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত।